আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে বাংলাদেশে, তা আবার বাংলাদেশের মহান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আয়োজক কারা জানেন? সরকারি দল বিরোধী দল একত্রিত হয়ে আয়োজন করছে। বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি অনেক বছর পূর্বে একটা বক্তব্য দিয়েছিলেন, বা সেই সময়ে বিএনপির আরো দু একজন নেতাকর্মী ওই ধাঁচের বক্তব্য দিয়েছিলেন যে বিএনপি এবং জামাত বা ছাত্রদল এবং শিবির এরা হলো একই মায়ের পেটের সন্তান। তো সেই বক্তব্যের একটা বাস্তবায়ন আমরা দেখলাম এই ঘটনার মধ্য দিয়ে। স্বাধীনতা দিবস আমেরিকার পালিত হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়, আর সেই প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে গিয়ে কে সরকারি দল কে বিরোধী দল কার কি দায়িত্ব সবকিছু খেয়ে বসে আছে। তারা একই মায়ের পেটের সন্তান হিসাবে আবির্ভূত হয়েছে। একই মায়ের পেটের সন্তান হিসাবে তারা বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক মনোরম সুন্দর পরিবেশে একটা মনোরম প্রোগ্রামের আয়োজন করেছে। কারণ সেখানে তাদের বাবারা আসবে, বাবাদের প্রতিনিধিরা আসবে, বাবার দেশের স্বাধীনতা দিবস বলে কথা। তাই কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে দায়িত্ব টাইত্ব সব বাদ দিয়ে বাবার গুণ কীর্তন করা শুরু করে দিয়েছে। তো এই যে এক মনোরম প্রোগ্রাম, অভূতপূর্ব এক প্রোগ্রাম, আমি দেখে আনন্দিত হয়েছি, আমি বিমোহিত, আমি পুলকিত হয়েছি। কারণ নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন বন্দোবস্ত, তো নতুন নতুন কিছু কিছু ইতিহাস তো রচনা হতে হবে, তাই না? তাই নতুন নতুন ইতিহাস রচনা হচ্ছে। আমার জানা নেই যে বাংলাদেশে ইতোপূর্বে এমন আরেকটা ঘটনা কখনো ঘটেছিল কিনা যে অন্য রাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হচ্ছে বাংলাদেশে, তা আবার এভাবে ঢাকঢোল পিটিয়ে প্রোগ্রামের আয়োজন করে, তা আবার সরকারি উদ্যোগে, তা আবার সরকারের সাথে বিরোধী দল একত্রিত হয়ে, তা আবার মহান সংসদের দক্ষিণ প্লাজায়। আমার জানা নেই, ইতিহাস নতুন করে দেখলাম, তো অভিভূত তো হবই, আনন্দিত তো হবই, তাই না? তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আমরা কিছু তথ্যচিত্র দেখি। সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন। সেখানে কারা কারা উপস্থিত আছেন? আমেরিকার পক্ষ থেকে সিলেক্টেড অনারেবল গেস্ট রয়েছেন, এবং সরকারি দল বিরোধী দলের নারী পুরুষ একাধিক সংসদ সদস্যরাও রয়েছে। তো চলুন আরো একটু ডিটেলসে দেখি। বাপরে বাপ, এখানে তো জামাতের আমির সাহেব স্বয়ং উপস্থিত রয়েছেন, তিনি বক্তব্যও রেখেছেন। তার বক্তব্যের মধ্যে কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এছাড়া সেখানে ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল। বাহ, এক চার্মিং প্রোগ্রাম আমরা দেখলাম। যাই হোক, সরাসরি আলোচনায় চলে যাই। পয়েন্ট নাম্বার 1-এ আসি। ডেপুটি স্পিকার, তিনি তো মোটামুটি আনন্দে গর্বে গর্ভবতী হওয়াটা বাকি। আমাদের মেইন স্পিকার দেশে নেই, ইরানে খামেনির জানাজায় অংশগ্রহণ করতে গিয়েছে আমরা জানি। আর এইদিকে ডেপুটি স্পিকার বলছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করছে। বাংলাদেশ আমেরিকার কি ইতিহাস বিনির্মাণ করছে আমার বুঝে আসে না, তবে আমেরিকা বাংলাদেশের কিছু ইতিহাস বিনির্মাণ করতেছে। এখানে একটা পাপেট রাজ্যে পরিণত করতেছে, তাদের অর্ডারে তাদের হুকুমত তারা এখানে কায়েম করতেছে। তাদের কথায় আমাদের উঠতে হবে, তাদের কথায় আমাদের বসতে হবে, তাদের কথায় আমাদের বাণিজ্য নীতি অনুসরণ করতে হবে। তারা অনুমতি দিলে অন্য রাষ্ট্রের সাথে বাণিজ্য করতে পারবো না হয় করতে পারবো না। এগুলো কি নতুন নতুন ইতিহাস রচনা হচ্ছে না? তো সেই ইতিহাস বিনির্মাণ হচ্ছে বলে ডেপুটি স্পিকার আনন্দে আত্মহারা। তিনি আমেরিকাকে পাম দিতে গিয়ে মোটামুটি লুই আইকানের ইতিহাস টেনে নিয়ে এসেছে। আমাদের সংসদ ভবনের যে নকশাকারক ডিজাইনার লুই আইকান, তিনি আমেরিকার নাগরিক, তিনি অতুলনীয় অপূরণীয় আমাদের এক ডিজাইন দিয়ে গেছে। সেই সব হিস্ট্রি টেনে এনে মোটামুটি আমেরিকাকে পাম দিয়ে ভাসিয়ে দিয়েছে। এই হলো ডেপুটি স্পিকারের অবস্থা। এবার আসি পয়েন্ট নাম্বার 2, সরকারের অবস্থান। বিএনপির সরকারের থেকে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়, এ দেখে আমি নতুন করে অবাক হচ্ছি না। কারণ অবাক হওয়ার মতো কিছু নেই। এর পূর্বে একাধিক আলোচনায় আমি বলেছিলাম যে বিএনপির সরকারের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে তারা ডক্টর ইউনূসের সরকারের এক্সটেন্ড ভার্সন। ডক্টর ইউনূসের অনেকগুলো অধ্যাদেশ, প্রায় সবগুলো অধ্যাদেশ যেভাবে চোখ বন্ধ করে সংসদে আইনে পরিণত করেছে, ডক্টর ইউনূসের রাষ্ট্র বিধ্বংসী চুক্তিগুলো যেভাবে
বৈধ করে নিয়েছে, আইনে পরিণত করেছে। ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের লাইসেন্স ফ্রি বিজনেসের অনুমতি দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের বিশ্ববিদ্যালয় এবং ম্যান পাওয়ারের বিজনেসের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের দুর্নীতি, অন্যায়, অনিয়ম এর বিরুদ্ধে এখন উচ্চ আদালতে রিট করতে গেলে রিট খারিজ করে দেওয়া হয়, রিট পর্যন্ত নেওয়া হয় না। ডক্টর ইউনূস হামের ঠিকানা দেওয়ার কারণে হাজার খানেক শিশু মেরে ফেলেছে, তার বিরুদ্ধে রিট করতে গেলে রিট নেওয়া হয় না। আর এত কিছু সরকার করছে ডক্টর ইউনূসের লক্ষ্যে, ইউনূসের পক্ষে। বিরোধী দল নিশ্চয় বেজা বেড়ালের মতো বসে আছে। বিরোধী দল লাজবাব, তাদের কিচ্ছু বলার নেই, তারা মনে হয় কিচ্ছু বুঝে না, বিরোধী দল হয়েছে। যাই হোক, বিরোধী দলের চ্যাপ্টারে পরে আসবো। তো যেই বিএনপি সরকার ডক্টর ইউনূসকে নিয়ে এত মাতামাতি করছে, ডক্টর ইউনূসকে খুশি করার জন্য এত কিছু করছে, আমি এর পূর্বে একাধিক আলোচনায় বলেছিলাম যে এখন বাকি আছে এই বিএনপি সরকার ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি পদেও অধিষ্ঠিত করতে পারে, সেটা সময় আসলে দেখা যাবে। তো সেই বিএনপি সরকার ডক্টর ইউনূসকে খুশি করা মানেই হলো আমেরিকাকে খুশি করা। কারণ ডক্টর ইউনূস তো আমেরিকার ম্যাটিকুলাস ডিজাইনেই এখানে এসেছিল। আমেরিকার সাথে যা যা চুক্তি টুক্তি করার, বাণিজ্য চুক্তি বলি, আমাদের পোর্টগুলো লিজ দেয়া বলি, যা যা করার সবকিছু তো করে গেছে, তাই না? বা এছাড়া আরো আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা খলিলুর রহমান, তাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পর্যন্ত দিয়েছিল। তো এরপরেও কি বোঝার বাকি আছে? কিছু বাকি থাকে? থাকে না। তো সেই সরকার আমেরিকার স্বাধীনতা দিবস পালন করবে, এটা তো মানে ঠুনকো একটা বিষয় তাদের কাছে। তো এতে নতুন করে অবাকটা কি হবো? অবাক করার কোনো স্কোপ, কোনো সুযোগ আর আছে? তাই আমি অবাক হচ্ছি না। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয় যে তারেক রহমান কিন্তু বলেছিলেন, বা বিএনপির স্লোগানে পরিণত হয়েছিল যে সবার আগে বাংলাদেশ। কিন্তু বিএনপির রাষ্ট্রনীতিতে এখন যা দেখতেছি আমরা, তাতে মনে হচ্ছে সবার আগে বাংলাদেশ না, সবার আগে আমেরিকা নীতিতে হাঁটছে তারা। তো এবার আসি পয়েন্ট নাম্বার 3-তে, বিরোধী দল প্রসঙ্গে। এই যে জামাত এনসিপি বিরোধী দল হিসেবে আছে, এদের দায়িত্বটা কি? এদের কাজ কি? সরকার ফ্যাসিবাদী হয়ে উঠলে, সরকার ক্ষমতার অপব্যবহার করলে, সরকার দুর্নীতি পরায়ণ হয়ে উঠলে, সরকার অন্যায়, অনিয়ম, জুলুম, নির্যাতন করলে, তখন বিরোধী দল বাধা হয়ে দাঁড়াবে, বিরোধী দল প্রতিবাদ জানাবে, প্রতিহত করবে। এগুলো তো বিরোধী দলের অন্যতম দায়িত্ব। তো বিএনপির সরকার যদি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে ডক্টর ইউনূসকে খুশি করার জন্য বা আমেরিকাকে খুশি করার জন্য, সেক্ষেত্রে তো বিরোধী দল হিসাবে জামাত এনসিপির এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল, এর প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? তারা বিরোধী দলের দায়িত্ব ভুলে গিয়ে সুরসুর করে সেই প্রোগ্রামে চলে গেল, সেই প্রোগ্রামের মূল আয়োজক হিসাবে দায়িত্ব নিয়ে নিল। তো বলুন, এই বিরোধী দল দিয়ে আমরা কি করিব? এই বিরোধী দল লইয়া আমরা কই যাইব বলুন তো? শেখ হাসিনার আমলে দেখেছিলাম যে একটা গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে বানানো হতো। তো এখন কি তার ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছেন? এখন যে জামাত এনসিপির বিরোধী দল, এটাও তো মনে হচ্ছে একটা গৃহপালিত বিরোধী দল। এর চেয়ে নতুনত্ব আর কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি একটু জামাত প্রসঙ্গে আসি, কারণ জামাতের আমির সাহেব সেখানে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি কি বলেছেন? তিনি বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। আচ্ছা, এই জামাতের আমিরের কাছে বা এই জামাতের নেতাকর্মীদের কাছে এই পরীক্ষিত শব্দটা যে তারা ব্যবহার করে, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে তারা পরীক্ষা করে, আমি বুঝলাম না। এর আগে নির্বাচনকালীন সময়ে একবার বলেছিল যে বাংলাদেশে পরীক্ষিত দেশপ্রেমিক দুটো শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম। জামাত ইসলাম নাকি বাংলাদেশের পরীক্ষিত দেশপ্রেমিক। মানে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করে তারা পরীক্ষা করেছে? এখন আবার বলছে পরীক্ষিত বন্ধু, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভাই, জামাত ইসলামের আমির সাহেব বা নেতাকর্মী যারা রয়েছেন, মানে কি কি ক্রাইটেরিয়া ফলো করে আমেরিকাকে বাংলাদেশের বন্ধু বানিয়ে দিয়েছেন একটু বলুন তো। তো আমেরিকাকে যে বাংলাদেশের বন্ধু বানাচ্ছেন, তাতে কি বাংলাদেশের কল্যাণ করতেছেন, না বাংলাদেশের সব মারা শেষ করে দিতেছেন? কারণ আমরা তো একটা মানে জগৎ বিখ্যাত বাস্তব উক্তি জানি যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র যার বন্ধু, তার শত্রু হওয়ার দরকার নেই। তাহলে এমন একটা দেশকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বানিয়ে দিচ্ছেন। এরপরে জামাতের আমির সাহেব আরেকটা বক্তব্য মানে কথা বলছেন যে আমেরিকা নাকি 1971 সালে বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশের বন্ধু হিসাবে ছিল। ভাই, জামাতের আমির সাহেব কি মানে এলোমেলো হয়ে গেছে, নাকি ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করতে চাচ্ছে? কোনটা?
1971 সালে আমেরিকা বাংলাদেশের পক্ষে ছিল না পাকিস্তানের পক্ষে ছিল? আমেরিকা পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে, শেষ পর্যন্ত সপ্তম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। তো সেই ইতিহাস কি জামাতের আমির সাহেব ভুলে গেছে? আমার তো মনে হয় না, বরং ইচ্ছা করে তিনি ইতিহাস বিকৃত করতে চাচ্ছে বলে আমার মনে হয়। আর কি বলবো বলেন, এই জামাতের আমির সম্পর্কে কি বলা যায়? কিছু আর না বললাম। আমি একটু ধর্ম প্রসঙ্গে আসি। জামাত যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করে তারা দাবি করে, যদিও আজকে না আসলে ভালো হতো, বাট একটুখানি আসতেই হয়। জামাতের আমির সাহেব কোন সেন্স থেকে, কোন চিন্তা চেতনা থেকে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করতে গেল? কারণ যদি একটু আন্তর্জাতিক রাজনীতির মধ্যে ঢুকি একটা মিনিটের জন্য, আচ্ছা আমেরিকা, ইসরায়েল, এরা মিলে এই যে ফিলিস্তিন, গাজা, ইরান, এই যে যা কিছু যুদ্ধ, যা কিছু ঘটতেছে, মানে এখানে আমেরিকার অবস্থানটা কোন জায়গায়? তারা কি মুসলিম দেশগুলোর পক্ষে আছে, তাই না? আমেরিকা কি মুসলিম দেশগুলোর পক্ষে আছে? যদি মুসলিম দেশগুলোর পক্ষে থাকে তাহলে জামাতের আমির আমেরিকাকে সাধুবাদ জানাচ্ছে, আমেরিকার পক্ষে বয়ান তৈরি করছে, আমেরিকার পক্ষে ইতিহাস তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বানানোর চেষ্টা করছে, ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু আমেরিকা কি আসলেই এই আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মুসলিমদের পক্ষে না বিপক্ষে? একটু একটু ভেবে দেখুন তো। যদি মুসলিমদের বিপক্ষে হয়ে থাকে তাহলে জামায়াতের আমির ধর্মভিত্তিক রাজনীতির নাম দিয়ে সেই আমেরিকাকে, সেই আমেরিকার স্বাধীনতা দিবস পালন মানে কোন সেন্স থেকে করে আমাকে একটু বলুন তো। মানে এখানে ধর্মটা কই যায়? আমরা দেখতেছি যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির জানাজা চলছে, হ্যাঁ, সেই জানাজায় কিন্তু জামাত একটা টিমও পাঠিয়ে দিয়েছে, বেশ ভালো করেছেন। কিন্তু সেই খামেনির খুনি হিসেবে কি আমেরিকা আছে না নাই? তাহলে একদিকে খামেনির জানাজায় একটা টিম পাঠিয়ে দিয়েছেন, আর একদিকে আপনি তাদের ফ্রিডম, তাদের স্বাধীনতা দিবস আপনি পালন করছেন। মানে কোন ধরনের দ্বিচারিতা এগুলো? মানে বেইমানির একটা লিমিট তো থাকা উচিত। আমার তো মনে হচ্ছে লিমিট ক্রস করে ফেলতেছে। গাজার কি অবস্থা? আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেন। যাই হোক, ধর্ম নিয়ে আমি আর আলোচনা না করলাম। এবার কনক্লুশনে এসে কিছু কথা বলতে চাই। কথা হলো, কারা যেন স্লোগান দিত যে গোলামি না কি যেন আজাদি, তো সেই স্লোগান ওলারা এখন কোথায়? শিবির না প্রচুর স্লোগান দিত গোলামি না আজাদি, তো এখন আমেরিকার গোলামি হচ্ছে না, তো এখন গোলামি না আজাদির স্লোগান কই? দিল্লি না ঢাকা, কারা কারা যেন স্লোগান দিত, তো এখন কেন স্লোগান আসে না যে ঢাকা না ওয়াশিংটন? কই সেই স্লোগান মাস্টার আমরা কই? ইনকলাব মঞ্চ এখন কই? ইনকলাব মঞ্চরা খুব দিল্লি না ঢাকার স্লোগান ফুটাইতো। এরপরে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তারা তখন সরকারে ঢুকেছে, জোনায়েদ সাকি গণসংহতির, তারা সরকারের মধ্যে আছে, তারা না হয় সরকারের মধ্যে থেকে চুপ আছে। তো জামাত শিবির, এরপরে ইনকলাব মঞ্চ বা তৌহিদি জনতা, এরা কোথায় এখন? এখন এখন স্লোগান আসে না, এখন এখন আর মানে এখন কি গোলামির মধ্যে ভালোভাবেই ডুবে গেছি। এখন গোলামির মধ্যে সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে গোলামি করতে, এখন আর আজাদ হতে মন চায় না। হ্যাঁ, তো এতকাল যে বয়ান তৈরি করা হতো যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করছে, শেখ হাসিনা ভারতের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে বসে আছে, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, তারপরেও তো কোনোদিন আমরা দেখিনি 16-17 বছর ক্ষমতায় কোনোদিন তো দেখিনি যে এইভাবে ঢাকঢোল পিটিয়ে সংসদ অধিবেশনে সরকারি উদ্যোগে ভারতের বা ইন্ডিয়ার স্বাধীনতা দিবস পালন করেছে? করেনি। কিন্তু এই সরকার এবং এই সরকারের সাথে বিরোধী দল মাত্র 4-5 মাস বয়সী আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে ফেলতেছেন। তো সামনে 4.5 বছর তো এখনো বাকি। তো সেগুলোতে কি কি না যেন পালন করেন আর কি করেন, সেগুলো এখন আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে, সেগুলো দেখার অপেক্ষায়। আচ্ছা, ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির, উনি তো টকশোতে এসে মোটামুটি বাংলাদেশের স্বাধীনতা হয়নি 71 সালে নাকি আমাদের স্বাধীনতা ইন্ডিয়া নিয়ে গেছিল,
24-এ নাকি সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। তাই এখন যে আবার আমেরিকা নিয়ে গেছে, এখন শাহরিয়ার কবির কই? এখন ওই যে আরেকজন ব্যারিস্টার ফুয়াদ সাহেবের বড় বড় বক্তব্য কই? ইন্ডিয়ার বিরুদ্ধে তো সেই লেভেলের বক্তব্য দিতেন আপনারা, বিশাল ঝান্ডাবাহী সৈনিক এক একজন, ইন্ডিয়ার বিরুদ্ধে মানে জেহাদে নেমে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, তাই এখন আমেরিকার ব্যাপারে চুপ কেন? আমেরিকা কি খাওয়াইছে আপনাদের? মানে আমেরিকার সাথে, আমেরিকার গোলামি করতে, আমেরিকার পা চাটতে এখন খুব মধুর মতো লাগে, আর ইন্ডিয়ার সাথে রাষ্ট্রের সুসম্পর্ক থাকলেই আপনাদের সমস্যা। মানে কত রূপ যে আমরা দেখলাম, দিন আসতেছে রূপ আমরা আরো দেখবো, সেই অপেক্ষায় থাকলাম। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।